2024-এর 8ই আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। সেই গভর্নমেন্টের আইনি ভিত্তি, রাজনৈতিক বৈধতা, গণ অভ্যুত্থানের অভিপ্রায় এ নিয়ে কয়েকটা লাইন বলতে হবে। এগুলো মহাবিতর্কের বিষয়। 2 বছর হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের। প্রথম বছর থেকে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, বিভিন্ন সংস্কার পরিষদ, এই বৈঠকগুলোতে আন্দোলনের এই অংশীদার 2-3টি সংগঠনের পক্ষ থেকে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারা নিজেরাই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে। তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল একটা, যে কোনোভাবে বিভ্রান্ত সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যেন বৃদ্ধি করা যায় এবং মাঝখানে তারা রাজনৈতিক ফায়দা লুটে, দীর্ঘায়িত হয়। পারলে 5 বছর থাকে নিরাপদে। ইন্টারিম গভর্নমেন্ট খায়েশ প্রকাশ করেছিল যে জনগণ চায় যেন আমি 50 বছর থাকি, সেই রকম বক্তব্য দেয়া হয়েছিল। কিন্তু তারা ভুলে গিয়েছেন এই অর্জন 5ই আগস্টের অর্জন। এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি বা ভুল অভিপ্রায়। তারা বলেছিলেন জনগণের অভিপ্রায় অনুসারে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। হ্যাঁ, অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো, তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে শপথ নিলেই হতো, সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত হোক, তারা তখন চেয়েছিলেন তাদের অধিকার মুক্ত হোক, তারা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চেয়েছিলেন। বিপ্লব তো সমাজ পরিবর্তনের জন্য হয়, অর্থনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য হয়, সামাজিক পদ্ধতি পরিবর্তনের জন্য হয়। সেজন্য বাংলাদেশের মানুষ তো সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার ফেরত আসুক, আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাই, যে অধিকারগুলোকে বিলুপ্ত করে দেয়া হয়েছিল। একটা নির্বাচিত সরকার যে স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারে, অটোক্রেট হয়ে উঠতে পারে, পৃথিবীতে ইতিহাস অনেক নজির আছে। হিটলার যখন নির্বাচিত হয়েছিলেন তখনও সেটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু হিটলার তো হিটলার হয়ে উঠলেন, তার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হিটলার হয়ে উঠলেন এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দিলেন। তার বিচার হয়েছে, মৃত্যুর পরে তাকে তো আর পাওয়া যায়নি, আত্মহত্যা করেছে। কিন্তু নুরেমবার্গ ট্রাইব্যুনাল তো হয়েছে, সেখানে দলের বিরুদ্ধে বিচার হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে বিচার হয়েছে। পৃথিবীতে ইতিহাস আছে, নজির আছে। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। সেই আইনটা করা হয়েছে আর্টিকেল 47 অনুসারে, সেই আইনটা করা হয়েছে আইসিটি অ্যাক্টে, সেটা আছে। সন্ত্রাসের বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে। এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে সেই আইনে। তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সেই তদন্ত শেষ করতে পারব। ব্যক্তি হিসেবে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চলমান, কিছু বিচার সমাপ্ত হয়েছে, আরো অনেকগুলো এখন ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমি প্রসঙ্গক্রমে এই কথাগুলো মাঝখানে বললাম, কিন্তু আমাদের যারা বন্ধুরা
যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরীক ছিল, প্রকাশ্যে তারা মাঠে ময়দানে খুব বেশি আন্দোলন করেনি। আমি যাদের কথা বলছি আপনারা অনুমান করে না। অনেকে অনেক রকম করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। যারা জুলাই গণ অভ্যুত্থানের এই কৃতিত্বকে চিন্তায় করতে চায়, যার উপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে অনেকবার আমরা বলেছি যে চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদটা হতে অসুবিধা তো নাই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে, পুরাতন বন্দোবস্তের ধারায় তাদেরকে সংশোধন হতে বলবো। আর রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনৈতিক মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্ঠকাকীর্ণ পথ, এত সহজ নয়। কোথায় যেন বলেছিলাম যে নিউটনের আপেল পাকলে পরে অটোমেটিক ঝরে পড়ে না। এই গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে গণ অভ্যুত্থান কোন নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটা কখনো অটোমেটিক ছেড়ে পড়ে নাই। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে, এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে আমাদেরকে পেড়ে নিতে হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভিতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেজন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশিক্ষা শ্রেণীর ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলবো, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক। আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আছে, আমাদের একটা পরিকল্পনা আছে, আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার আছে, সে অঙ্গীকারের জন্য আমাদের কর্মসূচি আছে, আমাদের আন্তরিকতা আছে, আর্থিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো অর্জনের চেষ্টা করছি। সুতরাং আমরা শুধুমাত্র উই হ্যাভ এ প্ল্যান বলে ছেড়ে দিইনি। আমাদের নেতৃত্ব আছে, আমাদের পরিকল্পনা আছে, আমাদের কর্মসূচি আছে, আমাদের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়নের অঙ্গীকার আছে। সেজন্য আমরা আর্থিক সামর্থ্য অর্জন করার চেষ্টা করছি। আমরা যাব, এগোব। আর যারা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে চেতনা নির্ভর রাজনীতি করতে চাচ্ছে, তারাই আজকে স্বৈরাচারের পতনকে কেন জানি আমন্ত্রণ, স্বৈরাচারের যে পতিত স্বৈরাচারকে কেমন জানি আবার আমন্ত্রণ জানানোর মতো একটা পরিবেশ, আবহ সৃষ্টি করছে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেবল। এখন অনেক কথা বলা যায়। 2024-এর 8ই আগস্ট যে ইন্টারিম গভর্নমেন্টের যাত্রা শুরু হলো, সেই যাত্রা আর্টিকেল 106 এর হাত ধরে কেন হলো? তখন তারা কনস্টিটিউশনের কাছে গিয়েছে, তখন তারা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে। তারা জানে কিছু আর্টিকেল অ্যাব্রোগেটেড হবে এবং সেটাকে লেজিটিমেসি দেয়া হবে। যখন পরবর্তী সংশোধন হবে কনস্টিটিউশনের,
সেখানে চতুর্থ তফসিলের সবকিছুকে লেজিটিমেসি দেয়া হবে সেই 2024-এর 5ই আগস্ট থেকে যেদিন 18তম সংশোধনী গৃহীত হবে সেদিন পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে, সেই সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয়া হবে। সংবিধানের প্রফেসর আছে আমার বন্ধু বুরহানুদ্দিন রানা, আমরা তাদের কাছ থেকে সবক নিয়েছি সম্ভব কিনা, তারা বলেছেন সম্ভব। অতীতে যারা ক্রান্তিকালীন বিধান হিসাবে আর্টিকেল 150 অনুসারে বিভিন্ন বিষয় তফসিলে ধারণ করেছে, চতুর্থ তফসিলে, সে ক্রান্তিকালীন সময়টা কি হবে অনেক সময় অনেক বিচারপতিরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিচারপতি কালামানিকও একটা ব্যাখ্যা দিয়েছেন, দেখলাম একটা জাজমেন্ট। তারা তাদের মতো করে রাজনৈতিক ব্যাখ্যা দেয় আদালতে বসে, যেহেতু তারা শপথবদ্ধ রাজনীতিবিদ নাকি ছিলেন বাংলাদেশে কিছু কিছু বিচারপতি। এই শপথবদ্ধ রাজনৈতিক বিচারকরা কিছু কিছু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন শুধু ক্রান্তিকাল হবে 1971-এর 16 ডিসেম্বরের আগ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ওই সময়টা পর্যন্ত, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় থেকে 16 ডিসেম্বর অথবা প্রথম জাতীয় সংসদের প্রথম দিন, মানে 1973 সালের 7ই এপ্রিল খুব সম্ভবত, এই পর্যন্ত নাকি ক্রান্তিকাল। এরপরে নাকি আর কোনো ক্রান্তি হয় না। বাংলাদেশে আর্টিকেল 150-কে সুন্দরভাবে আরো ব্যাখ্যা করতে হবে যে ক্রান্তিকালীন সময় আর কোনটা কোনটা ছিল। একদলীয় বাকশাল যখন প্রণয়ন করলেন সেটা তো জাতীয়ভাবে একটা ক্রান্তিকাল। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। 7ই নভেম্বর সৃষ্টি কেন হয়েছিল? ওই ক্রান্তিকালের কারণে হয়েছিল। আমরা 1979-তে যদি সেগুলো ধারণ না করতাম তাহলে পরে ইলিজিটিমেট হয়ে যেত এর মাঝখানে সমস্ত কর্মকাণ্ডগুলো। বাকশাল দাঁড়িয়ে থাকতো। বাংলাদেশের মানুষ কি বাকশাল দাঁড়িয়ে থাকুক সেটা চেয়েছিল? অ্যান্টি বাকশাল সেন্টিমেন্টের উপর ভিত্তি করে গণতান্ত্রিক দ্বারা শুরু করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সকল মানুষ সমর্থন দিয়েছিলেন। সেটাই বাংলাদেশের ইতিহাসে নতুন ভাবে গণতান্ত্রিক যাত্রা। বিচারপতি খায়রুল হকরা সেই 5ম সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। বাংলাদেশের সবচাইতে ইনজাস্টিস খায়রুল হক এই দেশের বিনাশের একটা মূল বীজ, মূল সূত্র। আনফরচুনেটলি হি ওয়াজ মাই ক্লাস টিচার। এখনো বোধহয় জেলে আছে। তারপরের ইতিহাস আপনারা জানেন। এই 1979 থেকে 2024 পর্যন্ত যতবারই গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে গিয়েছে, হুমকির পথে গিয়েছে, ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের মুক্তি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবিরাম সংগ্রামের কারণে আপসহীন দেশনেত্রী, তখন আপসহীন নেত্রী বলতেন, দেশনেত্রী তারপরে খেতাব হয়েছে, খেতাব পেলেন। 90 গণতন্ত্র মুক্ত হলো। বহুদলীয় গণতন্ত্রের পথে আরেকটা মাত্রা যুগ হলো, আমরা সংসদীয় গণতন্ত্রের পথে আসলাম, তাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। তারপরে কেয়ারটেকার সরকার আসলাম, তাও তার সময়। এরপরে 2001 সালের গভর্নমেন্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে 111-এর সৃষ্টি হল। সেই 111-এর বেনিফিশিয়ারি কে? ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে। তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন। এখন ওখান থেকে কথা বলছে। আমি 2-একটা পত্রিকা আজকে এখানে বসে বসে দেখছিলাম, কালকে সময় পাইনি, আমি বিভিন্ন জায়গায় সফরে ছিলাম। এইখানে আমাকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটা ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক মনে হয় অনেক লম্বা লম্বা কথা বলেছে যে ভারতে বসে সালাউদ্দিনের রাজনীতি করা নিয়ে প্রশ্ন সুবীর ভৌমিকের। আমাকে ইন্টারভিউ করতে চেয়েছিল এই পত্রিকা, আমি সময় পাইনি রাত্রে। তারপরে হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা, প্রথম আলো। আসলে আমার দেশ আর প্রথম আলো যদি দুইটা একসাথে পড়া যায় আর কি, তাহলে আপনি সব ধরনের নিউজ পাবেন।
তো ওইখানে লিখছে, প্রথম আলোতে লিখছে ভারতীয় মুখপাত্র একজন, যে বাংলাদেশে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্টের, লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিং এ বলেছে সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে এটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। এখানে বলা হচ্ছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। আর হাসিনার সাথে আমাদের আরো ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং হিন্ডন এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, নেতা, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সাথে ব্যতিক্রম আছে। আর আমাদেরকে বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপরে বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছেন। এই ব্যতিক্রমগুলো আছে। হাসিনা তো বাংলাদেশের পার্লামেন্টে ইলেজিটিমেট প্রধানমন্ত্রী হলেও কিছু বক্তব্য দিয়েছে তো এই দেশের ইতিহাসে, যেগুলো লিখিত হয়ে আছে। তিনি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে, যে ভারতকে যা দিয়েছেন তা নাকি চিরদিন মনে রাখবে। তা হাসিনা ভারতকে যা দিয়েছেন তা চিরদিন মনে রেখেছে বলেই তো এখন আশ্রয়টা দিছে। এটা তো রেসিপ্রোকাল। এই ব্যবধানগুলো তো আছে। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে দল পরিচালনা করেছেন, সেই দেশের আইন মান্য করে। সেই দেশ এবং বাংলাদেশ কখনো ডেমোক্রেটিক কালচারের বিরুদ্ধে কখনো কথা বলেনি। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য এই দেশে প্রচার করতে দেয়নি, আদালতকে ব্যবহার করেছে। এখন যদি কোন পতিত স্বৈরাচার, ফেসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-ও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13 কি 14%, এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন। এরপরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। একই সাথে দ্বিমুখী কথা বললে হবে না। এই দেশের মানবতা বিরোধী আদালত আইসিটি কোর্ট তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় আছে এবং আরো মামলা চলমান আছে। কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানে, বলে যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে।
যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোন বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো সেটা হলো হাসিনার বাক্স। হাসিনার তার ছেলে ওনাকে সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, সাংবাদিক বলেছে হাসিনা। না বললাম কিসের হাসিনা, কোত্থেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা। তো এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটা তো একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে যে লেজিটিমেট গভর্নমেন্ট ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফেসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা প্রতিবাদ করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা নিজেরা প্রতিবাদ করছি। যাই হোক, এইগুলো বলার জন্য এখানে যথেষ্ট সময় পাবো না। যে কথাগুলো আমার বলা দরকার তা হলো শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ কি বলেছে, আমার শহীদ জননী সাজিদের মা কি বলেছে, আমার প্রতিবেশী, আমার গ্রামের বাসিন্দা শহীদ ওয়াসিম আকরামের পিতা শফি কি বলেছে, আবু সাইদের ভাই রুবেল কি বলেছে, তাদের বক্তব্যের জবাব আমাদের কি। তাই আজকে প্রতিবাদ্য বিষয়, আমরা সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করব কিনা। স্নিগ্ধ খুব ভালো বক্তা, রক্ত তাদেরকে বিখ্যাত বক্তা বানিয়ে দিয়েছে। আমি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেখেছি আমার এক শহীদ জননী অগ্নিঝরা বক্তব্য দিচ্ছে, সাধারণ গৃহিণী থেকে গ্লোবাল র্যাঙ্কের বক্তা হয়ে গেছে। তাদের সন্তানের রক্ত তাদেরকে প্রতিবাদী করেছে, অনলবর্ষী বক্তা বানিয়ে দিয়েছে। সামান্য কোনো মানুষ নয় তারা। এখন তাদের আকুতির মূল্য আমাদেরকে দিতে হবে। আমরা তাদের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কিভাবে করব? স্নিগ্ধ বলে গেছে পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে। পলিটিক্যাল কালচার তো আমরা পাল্টাতে চেয়েছি। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচিত হয়েই, শপথ নিয়েই বিরোধী দলের নেতাদের কাছে ছুটে গিয়েছেন। তারই বক্তব্য। আমরা কখনো কারো নামে বিদ্বেষমূলক কোনো বক্তব্য দিতে চাইনি, দেইও না। বিতর্ক হবে, গণতান্ত্রিক বিতর্ক হবে। আমরা তো পাল্টাতে চেয়েছি। যে সমস্ত উস্কানি আজকে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন জেলায় গিয়ে দেয়া হচ্ছে, যারা আমি বলেছি আমার কচি বন্ধুরা, তারা ঠিক আছে প্রাইমারি লেভেলের রাজনীতির ছাত্র, তাদের ভুল হতে পারে, কিন্তু উস্কানিমূলক বক্তব্যগুলোর পিছনে কি কোনো ষড়যন্ত্র পাওয়া যায় না? তারা কি এমন একটা আবহ সৃষ্টি করছে না? তারা সংবিধান সংস্কার কমিটি না হলে, পরিষদ না হলে তারা সংবিধান সংশোধন কমিটিতে আসবে না, সেরকম কি কোনো পরিবেশ আমরা সৃষ্টি করেছি? আমরা তো বলেছি সংস্কার সংশোধন সবই এক কথা, যেটা কনস্টিটিউশনে ধারণ করতে হবে সংসদেই আসতে হবে। সেখানে আপনারা আসেন, তারা নাম দেয় নাই। তার মানে কি সংস্কার তারা চায় না? কিন্তু আমরা অঙ্গীকার করেছি জাতির সামনে, আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার করব, রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব, সংশোধন করব। আমরা সংবিধানে এমন সংশোধনে নিয়ে আসব যে সংশোধনীগুলোর মধ্য দিয়ে মুগ্ধের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়, শহীদ জননীর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা যায়। আমরা সেই সংবিধানের সংশোধনের মধ্য দিয়ে এমন একটি ধারা প্রবর্তন করতে চাই যাতে বাংলাদেশ আর কোনোদিন সংসদীয় পদ্ধতির মধ্যেও কোনো ফুয়েরার স্বৈরাচার তৈরি না হয়। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক, যত মেয়াদেই হোক, 10 বছরের বেশি আমরা অনুমতি দেব না সেই সংবিধানে। সেই ধারা সরাসরি সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, সেই পদ্ধতি নিয়ে আসবো আমরা সেখানে। তবে এইবার হচ্ছে না, কারণ এখনো সংবিধানটা সংশোধিত হয়নি। আমরা নিয়ে আসবো এমন একটা বিধান, যে বিধানের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আপার হাউস লোয়ার হাউসের মধ্যে,
যদিও আপার হাউসের আমরা যেহেতু সরাসরি নির্বাচিত নয়, সেখানে সংবিধান সংশোধনের বিষয়টা আমরা দিতে চাই না। কারণ জনগণের সার্বভৌম ক্ষমতার বলে যারা নির্বাচিত, তাদেরই ক্ষমতা আছে সংবিধান সংশোধনের ক্ষমতা। যারা নির্বাচিত, যাদেরকে মনোনীত করা হবে, তাদের হাতে সেই ক্ষমতা থাকে না। যে সমস্ত পৃথিবী, যে সমস্ত দেশে আপার হাউস নির্বাচিত, তাদের সেই ক্ষমতা থাকে। অবশ্য ব্রিটেনের কথা আলাদা, সেখানে কোনো সংবিধান রিটেন নাই, পরিবর্তনের কোনো সুবিধা নাই, সংশোধনের সুবিধা নেই। তারা যা মন চাই করতে পারে, পার্লামেন্টেই করতে পারে। বলা হয় ব্রিটিশ পার্লামেন্টের সেরকম ক্ষমতা যে শুধু মেয়েকে ছেলে এবং ছেলেকে মেয়ে করা ছাড়া বাকি সব পার্লামেন্টে তারা করতে পারে, তাদের সেই কালচার আছে। আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষা, গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে চাই। আমরা বাস্তবায়ন করতে চেয়েছি কিনা, ইনিশিয়েটিভ নিয়েছি কিনা, সেটাই জনগণ বিচার করবে। আর যদি আমরা তা না করি, বাংলাদেশে আমাদের রাজনীতি করার অধিকার থাকবে না। এটা চূড়ান্ত কথা। কারণ 24 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে। তারা রক্ত দিতে শিখে গেছে। আবু সাইদের মতো জওয়ান যেদিন 2 হাত খুলে বুকের ছাতি খুলে দিয়েছিল, সেদিন আমি নির্বাসিত জীবনে বুঝে নিয়েছিলাম বাংলাদেশের মুক্তি হবে। সেদিন আমি টেলিফোনে আমাদের বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মাননীয় স্পিকার মেজর হাফিজের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম, আপনার অনুভূতি কি? তিনি বললেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, সরাসরি যুদ্ধ করেছি, আহত হয়েছি, রক্ত দিয়েছি, তখন দেখেছিলাম বাংলাদেশের মুক্তি হবে। আর আজকে তোমাকে বলছি, এদেশের ছাত্র জনতা যখন রক্ত দিতে শিখে গেছে, এই জাতির মুক্তি হবে। মুক্ত হয়েছে 16 থেকে 5 আগস্ট, বেশি দিন লাগেনি। এখন বিতর্ক হচ্ছে এই জুলাই কার, জুলাই কার। সেদিন আমি বক্তব্য বলেছি, যদি আমরা জুলাই কার প্রতিযোগিতায় নামি, তাহলে জুলাই আর কারো থাকবে না। তখন জুলাই কলঙ্কিত হয়ে যাবে, চেতনা বিক্রি হয়ে যাবে। জুলাই আপনাদের সবার। আমরা জুলাইয়ের সম্ভবত 1 থেকে 3 তারিখের মধ্যে সেই স্টেটমেন্টগুলো আমার হাতের লেখা, যে শিক্ষক সমাজ এবং সরকারি স্বায়ত্তশাসিত কর্মচারীদের পেনশন স্কিম নিয়ে একটা আন্দোলন চলছিল আপনাদের প্রত্যয়, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কর্মচারীরা সেটার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। আমরা তাকে প্রকাশ্য সমর্থন দিয়েছি স্ট্যান্ডিং কমিটি থেকে, লিখিতভাবে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্য দাবির প্রতি আমরা সমর্থন তখন দিয়েছি। তারপরের থেকে আমরা 16 তারিখ পর্যন্ত অরাজনৈতিক পরিচয়ে আমাদের বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠনের সবাইকে সংগঠিত করে এখানে অরাজনৈতিক পরিচয়ে কোনো ব্যানার ছাড়া সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। গিয়েছে 16 তারিখে যখন আবু সাইদ শাহাদত বরণ করলেন, তখন আমার নেতা সরাসরি বললেন, দফা 1, দাবি 1, খুনে হাসিনার পদত্যাগ, এছাড়া বাংলাদেশ। কিন্তু আমরা ছাত্র বন্ধুদের নেতৃত্বকে তো আমরা অস্বীকার করি না। যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কৃতিত্ব তাদের আছে। কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোর অন্তর্ভুক্তির জন্য তারা যখন আমাদেরকে বললেন, আসলেন, তখন আমরা বললাম, এটার পরিচয়টাও রাজনৈতিক থাক, আমরা সবাই তোমাদের সাথে আছি। বহু জায়গায় আপনি লেখা পাবেন। আমাদের ছাত্রনেতা এখন রাশেদ গণ অধিকার পরিষদের, এখন তো নুরুল হক নূর সভাপতি এবং রাশেদ সেক্রেটারি ছিলেন তখন, তাদের সাথে সমন্বয় ছিল। তারা আক্তারের সাথে সমন্বয় করত, তারা আহনাফের সাথে সমন্বয় করত, তারা আসিফের সাথে সমন্বয় করত। একটা চেইন ছিল। আমি তাদের সাথে সমন্বয় করতাম। আমাদের সাথে ইসলামী দলগুলোর সাথে সমন্বয় ছিল, জামাত ইসলামের সাথে সমন্বয় ছিল। সবাই মিলে আমরা অরাজনৈতিক পরিচয়ে ব্যানারবিহীন এই ছাত্র আন্দোলনের পিছনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলাম। সারা দেশ এগিয়ে এসেছিল। যখন সেটা জনসম্পৃক্ততা হয়ে গেল, যখন জনগণের ইনভলভমেন্ট হয়ে গেল সেই আন্দোলনে, তখন সেটা অপ্রতিরোধ্য হয়ে গেল। যখন কোনো আন্দোলনে ম্যাস পার্টিসিপেশন হয়ে যায়, তখন সেই আন্দোলনকে আর রুখে দেয়া যায় না। সেটাই হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। মাঝে শেখ হাসিনার বিভিন্ন রকমের বক্তব্য এই আন্দোলনের মধ্যে আগুন ঢেলে দিয়েছে, পেট্রোল ঢেলে দিয়েছে। যখন তন্মী আহত হলো, তার রক্তাক্ত চেহারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল। জনগণের মধ্যে সেটা একটা
ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে আন্দোলনের। তারপরের দিন শহীদ আবু সাইদ শহীদ হলো, তখন আর এই আন্দোলনকে রুখে দেয় সাধ্য ছিল না। এরপরে শত সহস্র শহীদের রক্তের উপর ভিত্তি করে 5ই আগস্ট পর্যন্ত আমরা আসি। এরপরে বাংলাদেশে গণতন্ত্রের মুক্তি হলো, ফ্যাসিবাদের পতন হলো। এখন যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, এখন যদি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না থাকি, ভবিষ্যতে এই ছাত্রগণ অভ্যুত্থান কলঙ্কিত হবে। আমাদের শহীদরা তাদের আকাঙ্ক্ষার মূল্য আমরা দিতে পারব না, জনপ্রত্যাশা আমরা পূরণ করতে পারব না। যে স্বপ্ন নিয়ে 71-এর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের 24-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, জনগণ রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং আজকে আহ্বান জানাবো, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে এবং সেই ঐক্য নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমাদের ভিতরে বিতর্ক হবে, তর্ক হবে, বহুমত হবে। আমাদের সেই বহুমত, তর্ক, বিতর্ক, দ্বিমত প্রকাশের জন্য সেই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা আমাদের বিরোধিতা করার জন্য আমরা আহ্বান জানাবো আমাদের সকল পক্ষকে, দ্বিমত পোষণ করার জন্য আহ্বান জানাবো, বহুমত আমরা পোষণ করব, কিন্তু স্বৈরাচার এবং ফ্যাসিবাদের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন এমন আচরণ না করি আমাদের ঐক্যে ফাটল ধরে। আমরা সেই ঐক্যকে ধরে রাখার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে এবং সংসদের বাইরে সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্যকে আরো শক্তিশালী করি এবং এই ঐক্যকে নিয়েই আমরা এগিয়ে যাই। আমরা জাতীয় ঐক্যতে, জাতীয় প্রশ্নে সবসময় যেন ঐক্যবদ্ধ থাকি এবং ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রশ্নে সমগ্র জাতি যেন আমরা ঐক্যবদ্ধ থাকি, এই আহ্বান করব। অন্যথায় দেশি বিদেশি ষড়যন্ত্র থাকবে। এই শেখ হাসিনা আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কোন সময় এই ফ্যাসিবাদী শক্তি প্রত্যাবর্তনের চেষ্টা করবে। সেটা যদি হয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছুই আর নিরাপদ থাকবে না। আমরা কি তা চাই? আপনারা বিশ্ববিদ্যালয়ে এমন একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন যাতে বর্তমানে যে সমস্ত উস্কানি দিচ্ছে, সেই উস্কানিতে যেন আপনারা এবং আমাদের ছাত্র বন্ধুরা যেন পা না দেয়। এখন যা চলছে সেটা হচ্ছে উস্কানি। তারা চাচ্ছে পুলিশ যেন তাদেরকে গ্রেফতার করে, তারা চাচ্ছে তাদের উপরে যেন কেউ ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমরা সেই উস্কানিতে যেন পা না দিই। আমাদের ছাত্র বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, তারা অনেক রকমের ফাঁদ পেতেছে, তার মধ্যে এটা একটা ফাঁদ। কোন রকমের উস্কানিতে আমরা পা দেব না। গণতান্ত্রিক চর্চা আমরা অব্যাহত রাখবো। কেউ যদি আমাদেরকে গালি দেয়, তারপরের দিন আমরা সেটার প্রতিবাদ জানাবো, কিন্তু হামলা করব না। তাহলে এটা আওয়ামী কালচার হয়ে যাবে। যদি আমরা মব কালচারকে বিলুপ্ত করতে চাই, তাহলে সেই চর্চাটা আমাদেরকে করতে হবে সহ্য, ক্ষমতা প্রদর্শনের মধ্য দিয়ে। আমরা সহ্য করব, আমরা গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে তারপরের দিন সেটা প্রতিবাদ করব, কিন্তু হামলা করব না। আমি ছাত্র বন্ধুদের প্রতি করজোরে মিনতি জানাই। দুই একটা জায়গায় আমরা দেখেছি যে আমাদের ছাত্র বন্ধুরা ফাঁদে পা দিয়েছে। তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না, কারণ তাদেরকে কোনো না কোনো শক্তি ব্যবহার করছে। সুতরাং সেই শক্তির সূক্ষ্ম চালের মধ্যে, পাতানো ফাঁদের মধ্যে আমরা জেনে শুনে যেন পা না দিই। আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। আমরা ভবিষ্যতে আমাদের শহীদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করব এবং এমন একটা সাংবিধানিক সংশোধনে আমরা নেব যে সাংবিধানিক সংশোধনে দিয়ে আমরা অনেক বছর পার করতে পারবো। অনেক